এখন আমরা এই জায়গা চাচ্ছি সাইজ ইউজ করতে, কারণ সাইজের মান 1 আছে। এবার দেখুন তো কি ঘটে। হ্যাঁ, সফটল যাবে টাইটেলের জন্য, আর 1 যাবে কার জন্য? সাইজের জন্য। আগের বার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিছুই ছিল না, কিন্তু এখন আমাদের একটি ভেরিয়েবল আছে। তো এই ফাংশনটি যখন আমরা কল করব তখন এই জায়গায় একটা মান দিয়ে দিতে হবে, কারণ হচ্ছে যে এই এর মান অলরেডি এখানে অ্যাসাইন করা আছে, দেওয়া আছে। তো কলিংয়ের সময় এর মান না দিলেও সে এই মানটাকেই সে প্রিন্ট করবে। আমি রিলোড দেই, এই যে দেখুন 4 হয়েছে। এইটাকে আনলে তাহলে কী হবে বলুন তো? আমি এটা উঠিয়ে দিচ্ছি। এইটার জন্য তো 4 আসলো, এই ইউভি এর মান কত হবে এখন? 4 4 16, তাহলে 16 আর 4 মিলে 20 হবে। এই যে দেখুন, আমি আরও একবার দেখাচ্ছি। আমরা যদি শুধু অল কল করতাম তাহলে কিন্তু আমাদের এটা আসতো না, ফ্যাটাল এরর দেখাচ্ছে। কারণ সফটকে যতক্ষণ পর্যন্ত কল না করব ততক্ষণ এর ভিতরে যা আছে সেগুলো কাজ করবে না। ফাংশন কিওয়ার্ড আছে কিন্তু ফাংশনের কোনো নাম নাই, জাস্ট একটা ভেরিয়েবল রাখছি। সেই ভেরিয়েবলের সাথে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে একটা ভ্যালু দিছি, সেই ভ্যালুটাই সির মান হিসাবে আসছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটল ইউটিউব চ্যানেলে পিএইচপি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা কিভাবে ইউজার ডিফাইন্ড ফাংশনে পিএইচপিতে কাজ করা যায় সেই বিষয়টি দেখব। মূলত বিল্ট ইন ফাংশন পিএইচপিতে অনেকগুলো আছে, কিন্তু ইউজারের প্রয়োজনে অনেক সময় ফাংশন তৈরি করে নিতে হয়। তো এই ধরনের ফাংশনকে বলা হয় ইউজার ডিফাইন্ড ফাংশন। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি জাম্প কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি এবং মাইস্কুয়েল স্টার্ট করে নিলাম। এক্সপ্লোরারে ক্লিক করে htdocs-এ পিএইচপি ফোল্ডার মাই পিএইচপি আমার রাখা আছে। তো ফোল্ডারটি অলরেডি আমার সাবলাইম টেক্সটে লোড করা আছে। তো এখানে আমি একটি ফাইল তৈরি করলাম, ইউজার ডিফাইন্ড ফাংশন ডট পিএইচপি। শুরুতেই আমরা বেসিক সিনট্যাক্স যদি দেখি, খেয়াল করুন, ফাংশন নেম কোড টু বি এক্সিকিউটেড। খেয়াল করুন, ইউজার ডিফাইন্ড ফাংশনের ক্ষেত্রে ফাংশন কিওয়ার্ডটি অবশ্যই ব্যবহার করতে হবে। এরপরে আমাদের ফাংশনের একটি নাম দিতে হবে। এখানে যে কোনো নাম হতে পারে, তবে নামটি অবশ্যই হতে হবে অনেকটা ভেরিয়েবলের মতো। যেমন নামের ভিতরে কোনো স্পেশাল ক্যারেক্টার, প্লাস মাইনাস, হ্যাশ ইত্যাদি থাকতে পারবে না। সেই সাথে নামের ভিতরে কোনো স্পেস থাকবে না, নামের শুরুতে কোনো সংখ্যা থাকবে না। নামের ক্ষেত্রে অ্যালফাবেট এবং সংখ্যা অ্যালাও আছে এবং আন্ডারস্কোর অ্যালাও আছে। তো সেক্ষেত্রে নামের শেষে আমরা সংখ্যা ইউজ করতে পারবো, নামের শুরুতে সংখ্যা ইউজ করা যাবে না। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আর এরপরে আমরা একটি ফার্স্ট ব্র্যাকেট নিব, এরপরে সেকেন্ড ব্র্যাকেট নিব, এইটাকেই বলে ফাংশন বডি। তো এখানে যে কোনো কোড থাকলে সেই কোডটি মূলত ফাংশনের জন্য এক্সিকিউট হবে। তো ফাংশনের আমরা 7 ভাবে এর ইউজ দেখব। তো চলুন আমরা প্রসেস 1 দেখি। ফাংশন আমি নাম দিলাম এবিসি, ফার্স্ট ব্র্যাকেট, এরপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং। এখানে আমরা বললাম ইকো ওয়েলকাম টু সফটল ইউটিউব চ্যানেল। ওকে, এখন আমরা যদি রান করি, খেয়াল করুন, লোকাল হোস্ট, আমরা এখানে আমাদের ফোল্ডারের নাম ছিল মাই পিএইচপি, এন্টার। এই যে ইউজার ডিফাইন্ড ফাংশন আমরা ক্লিক করলাম, আমাদের কিন্তু কিছুই আসেনি, কারণ ফাংশন তৈরি করলেই হবে না, সেই ফাংশনটি তৈরি করার পর ফাংশনটিকে কল করতে হবে। তো ফাংশন কল করার জন্য এই যে ফাংশনের যে নামটা আছে সাথে ফার্স্ট ব্র্যাকেট এটা লিখতে হবে। অর্থাৎ আমরা যদি এখন লিখি এবিসি ফার্স্ট ব্র্যাকেট, এই যে ফাংশনের নাম সাথে ফার্স্ট ব্র্যাকেট আমরা লিখছি, এই বিষয়টাকে বলা হয় ফাংশন কল করা। এখন যদি আমরা রিলোড দেই, সেই সাথে যদি এখানে এই যে দেখুন ওয়েলকাম টু সফটল ইউটিউব চ্যানেল চলে আসছে। তো এইভাবে এই ফাংশনটিকে এখানে ধরে নিন আমি হাজারো লাইনের কোড করতে পারি, বা আমার প্রয়োজনে হাজারো লাইনের কোড এখানে থাকতে পারে। তো সেক্ষেত্রে শুধু আমরা এই নামটা কল করলেই ফাংশনটি বারবার এক্সিকিউট হবে। খেয়াল করুন, এইটার কারণে কিন্তু আমার একবার এক্সিকিউট হয়েছে। আমি যদি আরও একবার কল করি, এই যে দেখুন আরও একবার এক্সিকিউট হয়েছে। আমি আরও একবার কল করি, এই যে। তো এইভাবে যতবার খুশি ততবার এই ফাংশনটিকে কল করা যাবে। তো সুবিধা হচ্ছে যে
এই ধরনের হাজারো লাইনের কোড আমার কিন্তু বারবার লেখার প্রয়োজন হবে না, একবার আমরা লিখে রাখবো আর এভাবে জাস্ট ফাংশনের নামটা কল করলেই সে তার কাজ করবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো আমরা এখন প্রসেস 2 দেখব। এটাকে আমি কমেন্ট করে রাখলাম। ফাংশন আমি ABC2 দিলাম, এখানে জাস্ট এখানে লিখলাম এ ইকো বিআর। খেয়াল করুন, আমরা আগের বার ফাংশনটা তৈরি করছিলাম এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিছু ইউজ করি নাই, কিন্তু আমরা এখন কি করছি, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটি ভেরিয়েবল ইউজ করছি। তো এইটাকে বলা হয় ফাংশনের আর্গুমেন্ট। এখন এই ভেরিয়েবলটির মান মূলত এই যে এখানে প্রিন্ট হবে। তো ফাংশনটি যদি এখন আমরা কল করি, আগের বার কি দেখেছি যে ফাংশনের নাম এবং ফার্স্ট ব্র্যাকেট, তো আমরা এখানেও তাই ফাংশনের নাম ABC2 এবং ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম। কিন্তু এখন যদি আমরা রিলোড দিই তাহলে এর জন্য আমার একটি ফ্যাটাল এরর আসবে। এই যে খেয়াল করুন, ফ্যাটাল এরর আসছে। কারণ কি, আগের বার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিছুই ছিল না, কিন্তু এখন আমাদের একটি ভেরিয়েবল আছে যাকে আর্গুমেন্ট বলে। তো এই ফাংশনটি যখন আমরা কল করব তখন এই জায়গায় একটা মান দিয়ে দিতে হবে, সেটা যে কোনো মান হতে পারে। যেমন আমি 2 দিয়ে দিলাম, তাহলে কি হবে, এই 2 এই এর জন্য অ্যাসাইন হবে, তাহলে এর মান হবে এখন 2। এখানে কত প্রিন্ট হবে, 2। এই যে খেয়াল করুন, আমি রিলোড দিই, ভুলও থাকবে না আর, এই যে 2 আসছে। তো এখানে আপনি যা খুশি তাই দিয়ে দিতে পারবেন, অর্থাৎ যে কোনো মান এখানে আমরা দিয়ে দিতে পারবো। যেমন আমি এখানে বললাম সফটল, খেয়াল করুন এই যে এখানে সফটল লেখা আসবে। ওকে, তার মানে এইভাবে এই ফাংশনকে আমরা যতবার খুশি ততবার কল করতে পারবো এবং ততবারই আমরা যে কোনো মান এখানে দিয়ে দিতে পারবো। যেমন 33 দিয়ে দিলাম, এই যে দেখুন সফটল 33 সফটল আসছে। তো আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে কিভাবে ফাংশন আমরা আর্গুমেন্ট ইউজ করব। তো আমরা এখন প্রসেস 3 দেখব। এটাকে আমি কমেন্ট করে রাখি। ওকে, ফাংশন আমরা বললাম XYZ A B, আমরা এখানে C অ্যাসাইন A প্লাস B ইউজ করলাম, ইকো করলাম C ইকো আমরা BR দিলাম। আমার ফাংশন অলরেডি তৈরি হয়েছে। তো এক্ষেত্রে আমরা কি করেছি, দুইটি আর্গুমেন্ট নিয়েছি। তো এই ভেরিয়েবলগুলোকে আমি আবার সি ভেরিয়েবলে অ্যাসাইন করেছি তার প্লাস মান। এক্ষেত্রে আমাদের এই সির ভ্যালুটা ইকোর জন্য দেখাবে। তো আমরা এখন ফাংশনটিকে কল করে আমরা কি বলবো, XYZ। আমরা আগেই জানি যে এইভাবে কল করলে আমাদের এখানে কি আসবে, একটি এরর আসবে। আমাদের কি করতে হবে, এই জায়গায় ভ্যালু দিয়ে দিতে হবে। যেমন আমি দিলাম 2 আর এখানে বললাম 5। তো এক্ষেত্রে যেই বিষয়টা হবে সেটা হলো যে প্রথম ভ্যালুটা এর জন্য নেবে এবং দ্বিতীয় ভ্যালুটা বির জন্য আসবে। এখন এই জায়গায় যদি আমরা যে কোনো একটা ভ্যালু মিস করি, খেয়াল করুন এক্ষেত্রেও কিন্তু আমার এই ফ্যাটাল এররটা থেকেই যাবে। এই যে দেখুন ফ্যাটাল এরর রয়ে গেছে, এই যে 23 নম্বর লাইন, অর্থাৎ এই জায়গায় আমাদের যে আর্গুমেন্ট আছে সেই কথাটাই এখানে বলছে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে যতগুলো ভেরিয়েবল আছে সবগুলোর জন্য এখান থেকে ভ্যালু দিয়ে দিতে হবে। যেমন আমি এখানে বললাম 5, তাহলে কি হবে, এই 2 যাবে এর জন্য সিকোয়েন্স অনুসারে এবং 5 যাবে বির জন্য। এখন যদি আমরা Ctrl+S দিয়ে রিলোড দেই, এই যে দেখুন 7 হয়েছে। তো এই জায়গায় যদি আমরা মাইনাস দিতাম তাহলে কি হতো বলুন তো, -3 কিন্তু আসবে। এই যে দেখুন, তার মানে এখানে আমরা যে কোনো হিসাব নিকাশ এখন করতে পারতেছি। এই যে দেখুন 5 দুগুণে 10, আমরা এখানে ভাগ দিলাম, খেয়াল করুন এই যে এরকম আসছে, অর্থাৎ 2কে 5 দ্বারা ভাগ করলে যা আসে। এখন এই জায়গায় এইভাবে আমরা চাইলে যত খুশি তত ভেরিয়েবল নিতে পারবো। কমা আমি এখানে ডি দিলাম আর এখানে এসে আমি বললাম প্লাস বি প্লাস সি প্লাস ডি। তো এই ক্ষেত্রে আমরা যদি এখন রিলোড দিই তাহলে কিন্তু আমাদের ফ্যাটাল এরর আসবে। কারণ কি, আমাদের অনেকগুলো ভেরিয়েবল আছে আর সবগুলো ভেরিয়েবলের মানই আমাদেরকে কমা দিয়ে দিতে হবে। যেমন এখানে আমি কমা বললাম 7, কমা বললাম 1। তাহলে এখন কি হবে, এই মানগুলো 2 যাবে এর জন্য, 5 যাবে বির জন্য, 7 যাবে সির জন্য, 1 যাবে ডির জন্য। Ctrl+S, এই যে দেখুন কত হয়েছে 15। আমরা প্রয়োজনে এখানে একটু যে কোনোটা প্রিন্ট করে দেখি। এ যদি প্রিন্ট করি তাহলে এখানে কত দেখাবে বলুন তো, যেহেতু একটু বিআর আছে এখানে 15 আর এখানে আসবে আমাদের 2। এই যে দেখুন 2 আসছে। তো এখানে আমরা যদি সি দিই তাহলে কত দেখাবে বলুন তো, এই যে 2 5, তাহলে সির মান হচ্ছে 7, তাহলে আমাদের এক্ষেত্রে 7 দেখাবে। এই যে দেখুন
কন্ট্রোল এস আমরা দেই, আমরা এখানে সি লিখেছি মূলত এই জায়গায়, যেহেতু এই জায়গায় সি আছে তাহলে সির মান চেঞ্জ হয়ে যাবে। এখানে আমরা সি না দিয়ে আমরা বললো এ বি সি ডি ই দিলাম, এখানে ই নিলাম, তাহলে এবার কী হবে বলুন তো, এই ইর মান ডেফিনেটলি 7 হবে। এই যে দেখুন 7 হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন যে এইভাবে আমাদের যত খুশি তত ভেরিয়েবল এখানে আমরা দিয়ে দিতে পারবো, যাকে আর্গুমেন্ট বলে। তবে ফাংশনকে কল করার সময় অবশ্যই এই ভেরিয়েবলগুলোর মান আমাদের দিয়ে দিতে হবে। তো আমরা এখন প্রসেস 4 দেখব। আমি এটাকে কমেন্ট করে রাখি, খেয়াল করুন ফাংশন আমরা বললাম সিডিই, এই জায়গায় আমরা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নিয়ে সাপোজ এখানে আমরা লিখলাম সফটল, আর এখন আমরা ইকো এ দিলাম। খেয়াল করেন এই জায়গায় আমরা ফাংশনটিকে কল করি সিডিই। আচ্ছা খেয়াল করুন এখানে আমার আর্গুমেন্ট আছে, তাহলে ফাংশন কল করার সময় আমাদের কথা ছিল কি যে আর্গুমেন্টের ভ্যালু কলের সময় দিয়ে দিতে হয়, কিন্তু আমি এখন কল করছি আর্গুমেন্টের ভ্যালু দেই নাই। খেয়াল করুন এক্ষেত্রে আমার এই সফটওয়্যার লেখাটা আসবে, এই যে সফটওয়্যার আসছে। কারণ কি, কারণ হচ্ছে যে এই এর মান অলরেডি এখানে অ্যাসাইন করা আছে, দেওয়া আছে। তো কলিংয়ের সময় এর মান না দিলেও সে এই মানটাকেই সে প্রিন্ট করবে। এখন কল করার সময় খেয়াল করুন আমি এই জায়গায় একটু বিআর দিয়ে নেই, ইকো বিআর। এখন কল করার সময় আমরা যদি কোনো মান দিয়ে দিই, আমি বললাম 4, তাহলে কি হবে এই 4টা সফটওয়্যারের পরিবর্তে এর মান হবে 4। যদি ব্ল্যাঙ্কস থাকে তখন এইটা কাজ করবে, আর যদি কোনো মান আমরা দিয়ে দিই তখন এই মানটা এর জন্য কি অ্যাসাইন হবে, তখন আর এই সফটওয়্যার থাকবে না। খেয়াল করুন এর জন্য দেখাবে সফটওয়্যার আর এইটার জন্য দেখাবে 4। এই যে দেখুন 4 আসছে, বা আমি একটু উঠিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন শুধু 4 আসছে। তো আমি এখানে 4 না দিয়ে সাপোজ আমি বললাম ওয়েলকাম, তাহলে এখানে কি দেখাবে বলুন তো, ওয়েলকাম দেখাবে। এখন আর কিন্তু সফটওয়্যার এই এর ভ্যালু নাই। কিন্তু যদি আমরা এটাকে ব্ল্যাঙ্কস হিসাবে নিতাম তখন কি হতো, এক্ষেত্রে কিন্তু এই সফটওয়্যার দেখাতো। এই যে দেখুন ওয়েলকাম সফটওয়্যার। আশা করি বিষয়টি বুঝতে পারছেন যে কিভাবে আমরা আর্গুমেন্ট ডিক্লেয়ার করার সময় তার ভ্যালু দিয়ে দিতে পারি, আর ওই ভ্যালুটা কিভাবে এখানে কাজ করে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। আমরা এখন দেখব প্রসেস 5। ওকে, এটাকে আমি কমেন্ট করে রাখি। খেয়াল করুন আমরা এখানে ফাংশন তৈরি করলাম, ফাংশন, তারপরে বললাম ইউভি। ওকে, এরপরে আমরা ধরে নিন এখানে একটি ভেরিয়েবল নিলাম এন, জাস্ট এখানে আমরা বললাম রিটার্ন এন। তো ফাংশনটিকে কল করার জন্য আমাদের কি বলতে হবে, ইউভি। এখানে আমরা যে কোনো ভ্যালু দিয়ে দিতে পারি, ধরে নিন আমি 2 দিলাম। আর আমরা জানি যে এখানে যদি ভ্যালু না দিই, আমি রিলোড দিলে একটা ফ্যাটাল এরর আসবে। যে দেখুন ফ্যাটাল এরর আসছে। তাহলে এখানে যদি 2 দিই এখন কিন্তু কোনো এরর থাকবে না, আবার কিছু শোও করবে না। কারণটা হচ্ছে কি দেখুন তো, এখানে কি কোথাও ইকো ব্যবহার করা হয়েছে না। আচ্ছা, তাহলে আমরা ফাংশনের মান হিসাবে আর্গুমেন্ট হিসাবে এন দিছি, আর এনের মান হিসাবে 2 দিছি, তাহলে এনের মান এখন কী হবে 2। এই জায়গায় আমরা একটি নতুন শব্দ ইউজ করছি, নাম হচ্ছে রিটার্ন এন। এই রিটার্নের কাজ হলো ফাংশনটিকে যেখান থেকে কল হবে সেখানে এই রিটার্নে আমরা যা লিখব সেই মানটা সেখানে ফেরত দেওয়া হবে। অর্থাৎ ইউভি এর মান হিসাবে এখন এই এন এর মানটা আসবে। আচ্ছা, এন এর মান কত বলুন তো 2, তাহলে এখানে রিটার্ন করলো 2, তাহলে এখন ইউভি ইকুয়াল 2 হয়ে যাবে। তাহলে এইটাকে যদি আমরা শো করাতে চাই আমাদের ইকো দিতে হবে। এই যে দেখুন ইকো, এখন কিন্তু আমরা 2 দেখতে পাবো। এই যে দেখুন 2 আসছে। তো মজার জিনিস হচ্ছে যে এখানে আপনি চাইলে এইভাবেও এটা রিটার্ন করতে পারেন। এখন রিটার্ন কত হয়েছে বলুন তো 11, তাহলে ইউভি এর মান কত হবে 11। এন এর মান তো 2 হয়েছে, কিন্তু ইউভি এর রিটার্ন হয়েছে কত 11, তাহলে এক্ষেত্রে ইউভি এর মান হবে 11। আমরা যদি এখন ইকো করে এই যে দেখুন 11 আসছে। এইভাবে এই জায়গায় আমরা যে কোনো কিছু রিটার্ন করতে পারবো। যেমন আমি সফটল দিলাম, তাহলে ইউভি এর মান হিসাবে কি আসবে বলুন তো, সফটল। এই যে দেখুন সফটল। আচ্ছা, এই জায়গায় তাহলে আমরা একটু দেখি যে ইকো দিয়ে আমরা এন আসে কিনা। হ্যাঁ, এন এর মান 2 দিছি, তাহলে 2 এখানে আসলো। ইকো কত হবে 2। আমরা এখানে একটু বিআর দিয়ে দেই। খেয়াল করুন এখানে 2 প্রিন্ট হবে, সেই সাথে কিন্তু সফটলও হবে। এই যে দেখুন 2 হয়েছে, সফটলও হয়েছে। তার মানে
রিটার্নে যেই ভ্যালুটা থাকবে সেটা কি হবে ইউভি এর মান হিসাবে আসবে। আচ্ছা এই জায়গা যদি এখন ইকো না থাকতো তাহলে কি হতো, তাহলে কিন্তু ট্রু প্রিন্ট হতো, কারণ ইকো ট্রু করা আছে তাই এই ট্রু আসবে এনের জন্য। এখানে কত হবে ট্রু, সুতরাং ইকো ট্রু। তবে এই সফটওয়াল কিন্তু শো করবে না, কারণ সফটওয়াল তো আবার ইউভি এর মান হয়েছে, অর্থাৎ এই মুহূর্তে ইউভি অ্যাসাইন সফটওয়াল হয়েছে, অর্থাৎ যেমনিভাবে আমরা ভেরিয়েবলের মান অ্যাসাইন করি না ওইভাবে এখন ইউভি এর মান হয়ে গেছে সফটওয়াল। এই যে দেখুন শুধু টু দেখাচ্ছে, সফটওয়াল দেখাবে না। তাহলে সফটওয়াল দেখাতে আমার কী করতে হবে, ইকো দিতে হবে। এই যে দেখুন টু সফটওয়াল। এখন এই জায়গায় ধরে নিন যে আমি এনই রিটার্ন করলাম, কন্ট্রোল এস, এই যে দেখুন টু টু, কারণ কি এখানে তো প্রিন্ট হয়েছে টু, আবার এখানে পাঠানো হয়েছে টু, তাহলে আমার কী হবে টু এর জন্য টু, যে ইকো করছি টু হবে। তো আমি এই ইকোটা উঠিয়ে দেই, খেয়াল করুন এই জায়গায় কিন্তু শুধু টু আসবে। তো এখানে মজার জিনিস হচ্ছে যে আপনি চাইলে আবার এখানে কিন্তু ইউভি এইভাবে হিসাব নিকাশ করতে পারেন। আমি এখানে 4 দিলাম, বলুন তো এখন কত হবে। হ্যাঁ প্রথমবার এইবারের জন্য পাঠাইছে টু, তাহলে এখানে টু, এখন আবার কল করা হয়েছে, তাহলে কত আসবে 4, তাহলে 2 আর 4 মিলে কিন্তু এখন কত প্রিন্ট হবে 6। এই যে দেখুন 6 প্রিন্ট হয়েছে। তো এইভাবে যদি আমি আরও একবার নেই, প্লাস আমি বললাম ইউভি, এখানে বললাম 10, এখন কত হবে বলুন তো। হ্যাঁ এখন হবে কিন্তু 16, কারণ কি প্রথমবার 2 রিটার্ন করলো 2, এরপরে 4 রিটার্ন করলো 4, এরপরে 10, তাহলে রিটার্ন করলো 10, কত হবে 16। এই যে দেখুন মজার জিনিস হচ্ছে যে এখানে আপনি হিসাব নিকাশ করেও এক্সপ্রেশন ভ্যালু পাঠাতে পারেন, যেন আমি এখানে স্টার বলে আবার দিলাম এন, বলুন তো এখন কী হবে। এর জন্য সে পাঠাবে এন গুণন এন, তাহলে 4 পাঠাবে। আমি এটাকে আপাতত উঠিয়ে দিচ্ছি, আমি রিলোড দেই, এই যে দেখুন 4 হয়েছে। এইটাকে আনলে তাহলে কী হবে বলুন তো, আমি এটা উঠিয়ে দিচ্ছি, এইটার জন্য তো 4 আসলো, এই ইউভি এর মান কত হবে এখন 4 4 16, তাহলে 16 আর 4 মিলে 20 হবে। এই যে দেখুন হয়েছে। আমি যদি এইটাও ব্যাক করি তাহলে এইটুকু হলো 20, আর এইটা কত পাঠাচ্ছে সে 100, তার মানে 120 হবে। এই যে দেখুন, আশা করি বিষয়টি বুঝতে পারছেন যে কীভাবে রিটার্ন কাজ করে থাকে। খেয়াল করুন আমরা এখন আরও একটি প্রসেস দেখব, সেটা হলো যে ফাংশান আমি নিলাম mn, এখানে এসে আমি একটি টাইটেল কমা এখানে বললাম সাইজ। খেয়াল করুন এই জায়গায় আমি ইকো নিয়ে জাস্ট h1 আমরা এখানে বললাম সফটওয়াল। খেয়াল করুন আমরা এখন যদি ফাংশনটিকে কল করি mn, আমরা এইভাবে যদি কল করি এখন কি দেখাবে বলুন তো, ফ্যাটাল এরর দেখাবে, কারণ এই ফাংশনের ভ্যালু আছে আমাদের এখানে দুইটা ভেরিয়েবল আছে, যেই ভেরিয়েবলের মান এখান থেকে পাস করতে হবে। তো আমি এখান থেকে দৈনিক যে পাস করলাম 2, এখান থেকে 3, তাহলে কি হবে এখন আর কোনো ভুল দেখাবে না, দেখাবে কি সফটওয়াল। এখন আমরা চাচ্ছি যে এইটার মান দৈনিক যে একটা স্ট্রিং পাঠাতে ABC, আর এখানে পাঠাতে যাচ্ছি 1, তাহলে কী হবে বলুন তো, টাইটেলের মান হিসাবে আসবে ABC আর সাইজের মান হিসাবে আসবে 1। এই যে দেখুন আমাদের কিন্তু এই জিনিসটাই দেখাবে। এই জায়গায় আমরা যেই বিষয়টা চাচ্ছি, এই যে সফটওয়াল এখানে আমরা লিখব, আর এই জায়গায় আমরা লিখব জাস্ট টাইটেল, তাহলে কি হবে বলুন তো, এখন কিন্তু এই সফটওয়াল টাইটেলের মান হিসাবে যাবে। এই যে দেখুন এখানে ওয়ার্নিং দেওয়া আছে 42 নাম্বার লাইনে, আমার এখানে একটু ভুল হয়েছে কোথাও, এই যে এখানে ভুল হয়েছে স্পেলিংটা, টাইটেল হবে। এই যে দেখুন সফটওয়াল আসলো। আচ্ছা এখন আমরা এই জায়গা চাচ্ছি সাইজ ইউজ করতে, কারণ সাইজের মান 1 আছে। এবার দেখুন তো কি ঘটে, হ্যাঁ সফটওয়াল যাবে টাইটেলের জন্য, আর 1 যাবে কার জন্য, সাইজের জন্য। তাহলে এই টাইটেল তো এই জায়গা প্রিন্ট হবে, কারণ এই যে আমরা ডাবল কোটেশনের ভিতরে রাখছি, আর এই সাইজের মান কি আসবে, এই যে 1 দিছি না, তাহলে এখানে আসবে 1, এখানেও আসবে 1, তাহলে আমরা সেম রেজাল্ট পাবো, কোনো চেঞ্জ হবে না। খেয়াল করছেন তো। এই জিনিসটাকে আমরা আরও একভাবে প্রিন্ট করতে পারি, সেটা হলো যে কনক্যাটিনেটর ইউজ করে। কিভাবে, আমরা এখানে বললাম ইকো, যেহেতু এটা আমাদের স্ট্রিং আমরা এভাবে নিলাম ডট, তারপরে বললাম সাইজ ডট, এইটা আবার স্ট্রিংয়ে যে ক্লোজিং, এই জিনিসটা ক্লোজ করে দিলাম কারণ এটা আমাদের স্ট্রিং, আবার ডট করে আমরা কি করে দিলাম টাইটেল ইউজ করলাম, ওকে। তারপরে ডট করে আমরা
কোন স্ট্রিং নিব, এই যে এইটুকুর জন্য স্ট্রিং নিব। তাহলে এখানে আমরা বলি এইচ, তারপরে আমরা ডট দিয়ে কী বলবো বলুন তো, সাইজ, আবার ডট দিয়ে আমাদের কী করতে হবে, এই যে রাইট অ্যাঙ্গেল। তাহলে এই যে এই জায়গায় যেই রেজাল্টটা ছিল আমাদের সেম রেজাল্ট আসবে। এই যে দেখুন সেম রেজাল্ট। আমি এখানে সফটওয়্যার ট্রু দিয়ে দিই প্রয়োজনে। এই যে দেখুন সফটওয়্যার ট্রু আসছে। এই লাইনটা আমরা উঠিয়ে দিই, তাহলে সফটওয়্যার ট্রু কয়বার আসবে, 2 বার। এই যে দেখুন 2 বার আসছে। তাহলে প্রথমবার আমরা কি করছি, সরাসরি ডাবল কোটেশনের মধ্যে ভেরিয়েবল রেখে তা আমরা এক্সিকিউট করছি। আর দ্বিতীয়বার আমরা যেই কাজটা করছি যে ছোট ছোট স্ট্রিং আকারে সেগুলোকে কনক্যাটিনেট করে দিছি। তো দুইটাই সেম জিনিস। মাঝে মধ্যে এই বিষয়গুলো অনেক বেশি ইউজ হবে, এটা জেনে রাখা ভালো। এটাও আপনি চাইলে ইউজ করতে পারেন, কন্ট্রোল এস। এই যে দেখুন সেম রেজাল্ট। আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন আমরা আরও একটি প্রসেস দেখব, সেটা হলো যে ফাংশনের ভিতরে কিভাবে ফাংশন ইউজ করা যায়। তো আমরা শুরুতে এইটাকে আগে কমেন্ট করে রাখি। খেয়াল করুন, আমি এখানে বললাম ফাংশন, সাপোজ আমি বললাম সফট, এর ভিতরে আবার ফাংশন নিলাম, আমরা বললাম অল। ওকে, আমি এখানে লিখলাম ইকো ওয়েলকাম টু সফটল ইউটিউব চ্যানেল। ওকে, এখানে সেমিকোলন দিয়ে দিলাম। খেয়াল করুন, এখানে কিন্তু একটি ফাংশনের মধ্যে আরও একটি ফাংশন আছে। তাহলে এখানে যেই ঘটনাটা ঘটবে, আমরা যদি এই অল ফাংশনটিকে কল করি, খেয়াল করুন আমি এখানে বললাম অল, এক্ষেত্রে আমরা রিলোড দিলে এই যে দেখুন একটা এরর দেখাচ্ছে, ফেটাল এরর দেখাচ্ছে। ফেটাল এরর অনেক বড় এরর। এখন এই ফাংশনটি তখনই কাজ করবে যখন আমরা এই ফাংশনটিকে কল করব। খেয়াল করুন, আমি সফট কল করলাম, রিলোড দিই, এক্ষেত্রেও কিছুই দেখাবে না। কারণ কি, এই ফাংশনের ভিতরে আবার আরও একটি ফাংশন আছে। তাহলে আমার এই ফাংশনটিকে এখন কি করতে হবে, কল করতে হবে। দেখুন আমি এখানে অল বলে, এখন যদি আমরা রিলোড দিই, এই যে দেখুন ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল। আমি আরও একবার দেখাচ্ছি, আমরা যদি শুধু অল কল করতাম তাহলে কিন্তু আমাদের এটা আসতো না, ফ্যাটাল এরর দেখাচ্ছে। বলতেছে যে কল টু আনডিফাইন্ড ফাংশন অল, কারণ অল ফাংশনটি এক্সিস্ট নেই, সে তাই বোঝাচ্ছে। কারণ সফটকে যতক্ষণ পর্যন্ত কল না করব ততক্ষণ এর ভিতরে যা আছে সেগুলো কাজ করবে না। তাহলে এই ফাংশনকে যদি আমরা ইউজ করতে চাই আমাদের কি করতে হবে, আগে সফটকে কল করতে হবে। ধরে নিন যে এখানে আরও একটি ফাংশন আছে, আমি আরও একটি ফাংশন নিয়েই নেই। ফাংশন, আমি বললাম টেস্ট ইকো জাস্ট টেস্ট বললাম। খেয়াল করুন, তাহলে এই দুইটা ফাংশনকে যদি আমরা কাজ করাতে চাই তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, এই যে এই সফট ফাংশনটি কল করতে হবে। তবে শুধু সফট ফাংশন কল করলে কিন্তু আমাদের কিছুই দেখাবে না, কিছু দেখাবে না। এই সফট ফাংশন কল করার পরে আমরা এখন অল এবং টেস্ট ফাংশন কল করতে পারবো। যেমন আমি অল কল করলাম, খেয়াল করুন আমি এখানে অল বলে এখন এই যে রিলোড দেই, ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল। এখন যদি আমরা টেস্ট কল করি, দেখুন এটাও কিন্তু আসবে, যে টেস্ট লেখাটা আসছে। আমরা যদি দুইটাই কল করি আমাদের কিন্তু এখন দুইটাই আসবে। এই যে দেখুন টেস্ট আসছে, ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল। তাহলে ফাংশনের ভিতরে এরকম আমরা একাধিক ফাংশন লিখতে পারবো। তো এই প্যারেন্ট ফাংশনকে কল করার পরেই আমরা এই চাইল্ড ফাংশনগুলোকে কল করতে পারবো। আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। আমরা এখন আরও একটি প্রসেস দেখব, সেটা হলো যে অ্যানোনিমাস ফাংশন। আমি এটাকে কমেন্ট করে রাখছি। আমরা এখন দেখব অ্যানোনিমাস ফাংশন। ওকে, আমি এখানে কমেন্ট করে বলতেছি অ্যানোনিমাস ফাংশন। আচ্ছা, অ্যানোনিমাস ফাংশন বিষয়টি হলো, খেয়াল করুন, যেই ফাংশনের কোনো নাম থাকবে না। আমি এখানে এক্সাম্পল হিসাবে এ নিলাম, ফাংশন, তারপরে আমরা এই জায়গায় ধরে নিন সি নিলাম। ওকে, ইকো, আমি এখানে সি দিলাম, প্রয়োজনে একটি বিআর আমরা নিতেই পারি। ওকে, খেয়াল করুন আমরা এখানে ফাংশন কিওয়ার্ড ইউজ করছি। আমরা যত জায়গায় ফাংশন কিওয়ার্ড ইউজ করছি তারপরে কিন্তু একটা নাম দিয়েছিলাম, খেয়াল করছেন? এই যে প্রত্যেক জায়গায় কিন্তু একটা নাম আছে। তো এই জায়গায় কিন্তু আমাদের কোনো নাম নেই। কি করছি আমরা, এর
মান হিসাবে অ্যাসাইন করছি এই অ্যানোনিমাস ফাংশন। যেহেতু এর মান হিসাবে অ্যাসাইন করছি তাহলে এখানে আমাদের একটি সেমিকোলন ইউজ করতে হবে। খেয়াল করুন, এই সেমিকোলন ইউজ না করলে সে কিন্তু আবার আমাদের এরর ধরবে। এখানে এরর আসছে না, তো আমি একটু পরেই দেখাবো। সেমিকোলন দিয়ে দিলাম। এখন এই এ কে আমরা ফাংশন হিসাবে কল করতে পারবো। সেটা কীরকম? আমরা এ দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারবো। এই জায়গার যেই ভ্যালুটা দিব আমি বললাম 2, তাহলে এই সির মান হিসাবে আমার এখন আসবে 2। তাহলে এখানে কত প্রিন্ট করবে? 2 প্রিন্ট করবে। খেয়াল করুন, এই সেমিকোলন না থাকলে কী হয় সেটা আমরা একটু দেখি। এই যে দেখুন, পার্স এরর, তার মানে 68 নাম্বার লাইন আমার কী ধরছে? ভুল ধরছে। অর্থাৎ এই যে এখানে সেমিকোলন না থাকার কারণে, সেমিকোলন দিলে আবার কিন্তু ভুল থাকবে না, আবার 2 আসবে। এই যে দেখুন 2 আসছে। তো এখানে আমরা এখন যে কোনো কিছু পাঠাতে পারি, স্ট্রিং বলেন আর সংখ্যা বলেন, আমরা পাঠাতে পারি। যে সফটল, তার মানে আমরা কি বুঝলাম? যে ফাংশন কিওয়ার্ড আছে কিন্তু ফাংশনের কোনো নাম নাই, জাস্ট একটা ভেরিয়েবল রাখছি। সেই ভেরিয়েবলের সাথে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে একটা ভ্যালু দিছি, সেই ভ্যালুটাই সির মান হিসাবে আসছে। এটাকে আমরা চাইলে আরও একবার কল করতে পারি। খেয়াল করুন, আমি এখানে বললাম 3, তাহলে আমার কী হবে বলুন তো? আমাদের কিন্তু 3 আসবে, সফটল 3 আসবে। আশা করি অ্যানোনিমাস ফাংশন বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এই ছিল ইউজার ডিফাইন্ড ফাংশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।